বন্ধুরা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি হতাশ হয়ে পড়েছেন? তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে বিশাল সুনামি আসছে, তাতে সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। তার স্বাদের সাজানো বাগান, তার স্বাদের সাম্রাজ্য আর তিনি রক্ষা করতে পারবেন না, এই ধারণা কি তার মধ্যে চলে এসছে? কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা আগামী সোমবার বেলা ১টার সময় তিনি করতে চলেছেন। সেই নিয়েই কিন্তু তুমুল চর্চা শুরু হয়ে গেছে শাসক দলের অভ্যন্তরেই। তার কারণ হচ্ছে যে, দেখুন, যে গণ আন্দোলনের উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের ১৪ তলায় গিয়ে বসেছেন, সেই গণ আন্দোলনের কয়েকশো গুণ বেশি একটা গণ আন্দোলন এবার এই প্রথম তার সরকারের উপর আছড়ে পড়েছে। তার থেকেও বড় কথা, তার পুলিশ ডিপার্টমেন্ট তার তার পদত্যাগ চাইছে, বিনীত গোয়েলের পদত্যাগ চাওয়া হচ্ছে। এমনকি তিনি যে গোঁয়ার্তুমির জন্য জগৎ বিখ্যাত, তার দলও বলেন যে হ্যাঁ, তিনি যেটা করেন সেটাই শেষ কথা। সেই জায়গা থেকেও তাকে পিছিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন এই প্রবল গণ আন্দোলনের চাপে, সেইখান থেকে তাকে ব্যাকফুটে চলে আসতে হচ্ছে। আর তাই এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে অন্তত পাঁচখানা কারণ উঠে আসছে, যেটা নিয়ে তার দলের অভ্যন্তরেই চর্চা শুরু হয়ে গেছে, যে দলনেত্রী কি এবার হাল ছাড়ছেন। আর সেইটা অশনি সংকেত হয়ে দেখা দিচ্ছে, কেননা তার দলই গর্ব করে বলে থাকে, দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর সেই জায়গা থেকে দলনেত্রীর সিদ্ধান্তে যদি এই ধরনের জিনিস চলে আসে, তাহলে এই কঠিন সময়ে দলটাকে কি আর ধরে রাখা যাবে? দলটাকে কি আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে? এই তুমুল চর্চা শুরু হয়ে গেছে। কোন ৫টা বিষয়, এবং সোমবার ঠিক দুপুর ১টার সময় কি এমন তিনি সিদ্ধান্ত নিলেন যা নিয়ে এতখানি চর্চা হচ্ছে? বিস্তারিত ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে যে তিনি একটি রিভিউ মিটিং ডেকেছেন, মন্ত্রিসভার একটা তিনি রিভিউ মিটিং ডেকেছেন, এবং সেখানে একদম নির্দেশিকা জারি করে দলের সমস্ত মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে যে মাস্ট অ্যাটেন্ড মিটিং। সোমবার দিন ১টার সময় নবান্নে যে মিটিং ডাকা হয়েছে, সেখানে সমস্ত দপ্তরের সমস্ত মন্ত্রীকে অবশ্যই করে অ্যাটেন্ড করতে বলা হয়েছে। তার পাশাপাশি সমস্ত দপ্তরের যারা মুখ্য সচিব সচিব রয়েছেন, তাদেরকে সেখানে ডেকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি রাজ্য পুলিশের যিনি ডিজি, তিনি থাকছেন, রাজীব কুমার থাকছেন, কলকাতা পুলিশের কমিশনার থাকছেন, বিনীত গোয়েল থাকছেন, এবং আইন শৃঙ্খলা এডিজি যিনি, তিনি থাকছেন। ফলে এই মিটিং নিয়ে চর্চা শুরু হচ্ছে। কেন চর্চা শুরু হচ্ছে? কেননা সাধারণত দেখা যায় যে এই ধরনের রিভিউ মিটিং তিনি একটু গ্যাপে গ্যাপেই করেন। সম্প্রতি একটা মিটিং হয়ে গেছে, সেখানে আবার রিভিউ মিটিং হচ্ছে, এইটা নিয়ে চর্চা হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রশ্ন উঠছে, সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। আর সবথেকে বড় কথা, যে টাইমিংটায় তিনি ডেকেছেন। আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, এবং সেই শুনানিতে অনেক কিছু বিস্ফোরক তথ্য সামনে আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেই শুনানি হয়নি। ফলে আগামীকাল আরেকটা শুনানি আছে, যেটা নিয়েও তুমুল চর্চা আছে। সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ, যে অ্যারেস্ট হয়েছে সিবিআইয়ের হাতে, যাকে মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে এই আরজিকর দুর্নীতির, এবং সেই মাস্টার মাইন্ডকে পরিচালনা করছে আরও উচ্চ প্রভাবশালী কেউ বা কারা, সেইটার খোঁজে সিবিআই আছে, এমন একটা চর্চা মিডিয়াতে হচ্ছে। সেই সন্দীপ ঘোষের একটা মামলা আগামীকাল আছে, যেখানে তিনি বিরোধিতা করছেন সিবিআই তদন্তের, ওয়েলকাম জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইটি গঠন করেছেন সেই তদন্তের। সেইটাতে কি হবে সেটা কালকে পরিষ্কার হবে। তার পাশাপাশি সোমবার দিন ৯ তারিখ, সেদিনকে কিন্তু এই যে মামলাটি আজকে হওয়ার কথা ছিল, যে শুনানিটি হলো না, সেই শুনানিটা সেখানে হওয়ার কথা আছে। ফলে ফার্স্ট হাফে যদি শুনানি হয়ে যায়, আগের দিন যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানেই কিন্তু অনেকটা ইঙ্গিত পাওয়া গেছে সুপ্রিম কোর্ট ঠিক কীভাবে ভাবছে, কীভাবে কপিল সিব্বালের মতো একজন সিনিয়র আইনজীবীকে দেওয়া সত্ত্বেও ঝাড় খেতে হচ্ছে, সেই সমস্ত কিছু একটা ট্রেন্ডটা বোঝা গিয়েছিল সুপ্রিম কোর্ট কীভাবে মামলাটা নিয়ে যেতে চাইছে। আর এই ৯ তারিখ সকালের দিকে যদি মামলাটা হয়, সেই ট্রেন্ডটা বুঝেই কি বড় কোনো সিদ্ধান্ত তিনি নেবেন। সেই জন্য সমস্ত মন্ত্রী, সমস্ত দপ্তরের সচিব, মুখ্য সচিবদের মাস্ট অ্যাটেন্ড বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন, আইন শৃঙ্খলা এডিজি, সেই সমস্ত কিছু নিয়ে তিনি এত বড় মিটিংটা করছেন। এত তাড়াতাড়ি মন্ত্রিসভার বৈঠক আবার ডাকা হচ্ছে, এই নিয়ে কিন্তু তুমুল তুমুল চর্চা হচ্ছে। তবে শুধু এইখানেই চর্চা থেমে নেই। আরও যে পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে টাকা বাতিল। দেখুন, এই সরকারের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ বিরোধীরা তোলে, সেটা হচ্ছে
এদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, বিভিন্ন দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং তার উপরে শাহজাহান কাণ্ড এবং অন্যান্য জায়গায় যেসব নারী বিদ্বেষী ব্যাপার আসছে সেই জায়গা থেকে কিন্তু এই দলটার সমর্থন করার মতো জায়গা নেই। কিন্তু তবুও দলটা সমর্থন পায় কিসের জন্য? না, এরা বিভিন্ন রকম ভাতার ব্যবস্থা করে। সেই জায়গা থেকে মানুষ সাময়িকভাবে ভুলে যায় এবং এদেরকে ভোটদান করে। আর জি কর কাণ্ডের পরিস্থিতিতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং সেই জায়গায় একের পর এক সিদ্ধান্ত যেগুলো হচ্ছে সেটা কিন্তু বুমেরাং হচ্ছে। যেমন আপনারা জানেন আজকে শিক্ষক দিবসের দিন রাজ্যের যে ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রীরা, তাদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সেই টাকা সংশ্লিষ্ট দপ্তরে চলে গিয়েছিল। তার জন্য 3,000 কোটি টাকার নাকি ধার নিতে হয়েছে। অথচ কোনো অজ্ঞাত কারণে সেই টাকা দেওয়া স্টপ করে দেওয়া হয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডার এই সরকারটা টিআরপি, যে লক্ষ্মীর ভাণ্ডারের ফলে একটা মহিলা ভোটের বড় অংশ আসে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে এমন একটা কথা মিডিয়াতে চলে এসছে। শুধুমাত্র তাই নয়, আপনারা জানেন যে দুর্গাপূজার নামে ক্লাবগুলোকে মোটা টাকা অনুদান দেয় সরকার, যেটা বিরোধীরা অভিযোগ করে, সাধারণ মানুষের অভিযোগ যে এদেরকে ভোট কেনার কাজে, ভোটের সময় এই ক্লাবগুলোকে, এই কমিটিগুলোকে কাজে লাগানোর জন্য, মানুষকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়। সেই জন্য রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী অবস্থাতেও কিন্তু প্রত্যেক বছর অনুদান বাড়িয়েছেন। এবছরও বাড়িয়ে 85,000 টাকা করেছিলেন এবং আগামী বছর 1,00,000 টাকা দেবেন, সেটাতে আগাম ঘোষণা করে দিয়েছেন। এই জায়গাতে আর.জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বহু কমিটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এটাও শোনা যাচ্ছে যে সামগ্রিকভাবে সেই টাকা দেওয়াটাই নাকি এই সরকার বন্ধ করে দিতে পারে। তার একটা কারণ অবশ্য বলা হচ্ছে যে হাইকোর্টে কিন্তু এই দুর্গাপূজার অনুদান নিয়ে নতুন করে মামলা হয়েছে এবং সেইখানে বড় সড়ো ধাক্কা আসতে পারে। সেইটা নিয়েই কি একটা মানে সেটব্যাক আসবে, সেই জায়গাটা অ্যাজামশন করেই কি এই টাকা বাতিল করা হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কমলেও এই ভাতাগুলো কিন্তু তাদের ভোটের রাজনীতিতে বিভিন্ন সময়ে সাহায্য করেছে। অথচ আর.জি কর কাণ্ডে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সবথেকে কঠিন পরিস্থিতিতে আছেন রাজনৈতিকভাবে, সেইখানে এইসব ভাতা একের পর এক বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে কি এখানে আরও বড় কিছু উঠে আসছে যেই জন্য এই কঠিন সময়েও তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাকে বন্ধ করে দিতে হচ্ছে? চর্চা চলছে দলের মধ্যে। শুধুমাত্র তাই নয়, স্বাস্থ্য দপ্তর যেখানে ঢোকগোলার ব্যাপারটা আসছে, দেখুন এই সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, আন্দোলনরত ছাত্ররা একই কথা বলেছে, এমনকি হাইকোর্ট অব্দি চাপ দিয়েছে, কিন্তু সন্দীপ ঘোষকে একের পর এক প্রাইজ পোস্টিং দিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ একটা কোথাও স্টেটমেন্ট দেওয়ার কথা যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। অথচ এখানে দেখা গেল পরপর দুটো ঢোকগেলার ব্যবস্থা হলো। এক, অভিক দে, যে অভিক দেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশের হয়ে প্রেস কনফারেন্স করতে আসা ইন্দিরা মুখার্জি, তিনি বলে দিলেন সাইবার বিশেষজ্ঞ নয়, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ না কি একটা বলেছিলেন, যেখানে আইএমএ ধরিয়ে দিল যে না, এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ লালবাজারের কোনো সম্পর্ক নেই। এ হচ্ছে অভিক দে, তৃণমূল ছাত্র পরিষদ করে, এবং সেই জায়গায় তার উপস্থিতি নিয়ে বিভৎস রকমের চর্চা শুরু হলো। চাপে পড়ে সেই অভিক দেকে আর ডিফেন্ড করা গেল না, তাকে সাসপেনশনের পথে হাঁটতে হলো। শুধুমাত্র তাই নয়, আরেকজন ওই বিরূপাক্ষ মজুমদার, তাকে নিয়ে এর আগে একাধিক চর্চা হয়েছে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এই বিরূপাক্ষ মজুমদারকেও কিন্তু একটা সরিয়ে দেওয়ার চেষ্টা হলো। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ পাঠানো হলো, কিন্তু সেখানেও একটা তীব্র ক্ষোভ হলো, ফলে তাকেও সাসপেনশনের পথে হাঁটতে হলো। আইএমএ টোটাল 5 জনের নাম দিয়েছে। এই যে স্বাস্থ্য দপ্তরের একের পর এক সিদ্ধান্ত নিতে হচ্ছে, এমনকি সিবিআই অ্যারেস্ট করার পর সন্দীপ ঘোষকে অবধি সাসপেনশনের পথে যেতে হয়েছে, এই যে সামগ্রিকভাবে ঘটনাটা ঘটছে, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র বিরোধী। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেই জায়গাটাতেই তিনি স্টিক করেন, সেটা ঠিক হোক সেটা ভুল হলে একবার নিয়ে নিলে তিনি আর পিছিয়ে আসেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি হচ্ছে সেখানে একের পর এক সিদ্ধান্তে তাকে পিছিয়ে আসতে হচ্ছে। এটা কি গণ আন্দোলনের চাপে হচ্ছে, নাকি পার্টির মধ্যেই এমন চাপ তৈরি হয়ে গেছে, এমন একটা প্যারালাল জায়গা তৈরি হয়ে গেছে সেইখান থেকে চাপ আসছে, নাকি তিনি আরও ভয়ঙ্কর কোনো অশনি সংকেত পাচ্ছেন যেখান থেকে তিনি বুঝতে পারছেন আর একগুয়ে থাকলে হবে না, নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হবে, না হলে যে ক্ষতিটা হতে চলেছে সেটা আর মেরামত করা যাবে না? তাহলে এই অবস্থায় নেত্রীকে কিন্তু দল কোনোদিন দেখেনি, ঢোকগেলা অবস্থায় দেখেনি। সেইখানেই কিন্তু চর্চাটা হচ্ছে, চাপটা তাহলে কোন পর্যায়ে আসতে চলেছে। আরেকটা জায়গা যেটা খুবই ভাবাচ্ছে সবাইকে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে সেখানে কিন্তু তাকে মেরুদণ্ড উপহার দিয়ে এসছে ডাক্তারি ছাত্রদের আন্দোলনের চাপে পুলিশকে, লালবাজারকে পিছু হটতে হয়েছে, তাদেরকে এগিয়ে যেতে দিতে হয়েছে এবং শেষ পর্যন্ত বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে। শুধুমাত্র তাই নয়, সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ার পরিবারের বিবৃতি এবং অন্যান্য জায়গা থেকে দেখা যাচ্ছে এই পুলিশ মিথ্যাচার করছে।
ফলে বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিগ্রাফ টেস্টের দাবি উঠে গেছে, বিজেপি সেই দাবি তুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আজকে যদি শুনানি হতো তাহলে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলে রেখেছিল যে কপিল সিব্বাল যেহেতু সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছেন এবং পুলিশি অ্যাক্টিভিটি নিয়ে সুপ্রিম কোর্টের মনেও প্রশ্ন জেগেছে, তাই এমন একজন অফিসারকে নিয়ে আসুন যিনি এই ঘটনার সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন। ফলে টালা থানার ওসির আজকে সেখানে যাওয়ার কথা ছিল। কালকে থেকে একটা খবর ভাইরাল হয়ে গেছে, যার ডকুমেন্টসও আমার কাছে এসে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে বুকে হঠাৎ ব্যথা তিনি অনুভব করছেন এবং 4-5টা হসপিটাল তিনি ঘুরেছেন, যেখানে তাকে ভর্তি নেয়নি, তার বুকে ব্যথার কারণ খুঁজে পায়নি। শেষ অবধি একটা হসপিটালে তিনি ভর্তি হয়েছেন। এখন এইটা নিয়েই সন্দেহ জাগছে, যদি সত্যিই কারোর বুকে ব্যথা হয় এবং সেই শারীরিক অসুস্থতা হয়, তিনি যেখানে যাবেন, এটা তো এমার্জেন্সির ম্যাটার, তাকে তো ইমিডিয়েটলি ভর্তি করে নেবে, কিন্তু সেইটা হাসপাতালগুলো আর নেওয়ার সাহস দেখাচ্ছে না। শেষ পর্যন্ত একটা জায়গায় তিনি ভর্তি হয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ হলে শুভকামনা রইল, তাড়াতাড়ি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, সেটা আমরা চাই। কিন্তু প্রশ্ন যেটা জাগাচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমে বারবার দেখা গেছে যখনই সিবিআইয়ের ডাক আসে, যখনই কোর্টের ডাক আসে, যখনই অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা হয় বা অ্যারেস্ট হয়ে যেতে হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেই বীর সেনানীরা যারা এমনি সময়ে অনেক বাগাড়ম্বর করে, তাদেরকে ওই উডবার্ন ওয়ার্ডের নির্দিষ্ট নিরাপত্তার আশ্রয়ে তাদেরকে যেতে হয়। এবং এইটা নিয়ে কিন্তু এর আগেও প্রশ্ন উঠেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের কেসে পুরো জিনিসটা এক্সপোজ হয়ে গিয়েছিল, কালীঘাটের কাকুর ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছিল, এবং সেই জায়গা থেকে এবার যদি কোনো হাসপাতাল এই ধরনের ব্যবস্থা করে, তাহলে তাদের বিরুদ্ধে কোর্ট পদক্ষেপ করতে পারে, তদন্ত হতে পারে এবং বড় জিনিস সেই জায়গাটায় যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই টালা থানার ওসিকে কাকতালীয়ভাবে গতকালই বুকে ব্যথা অনুভব করতে হলো, তার মানে চাপটা কোথায় আসছে? এই জায়গায় যে গোলমাল আছে, যেটা অভয়ার পরিবার বলছে, যেটা সাধারণ মানুষের অ্যাজামশনের মধ্যে আছে, সেটাই কি সত্যি? এবং সেই জায়গা থেকে যদি কোর্টের সামনে শেষ অবধি ফেস করতে হয়, অনেক সত্যি উগরে দিতে হবে। আর সেই সত্যিগুলো সামনে এলে প্রবল বিড়ম্বনায় পড়বেন পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য কি তার পুলিশকে এতখানি হাসপাতাল খোঁজার জন্য মরিয়া চেষ্টা চালাতে হচ্ছে? অর্থাৎ আরজিকর কাণ্ডে যদি সিবিআই সঠিক তদন্ত করে, এই জিনিসগুলো সব কিছুই কি এক্সপোজ হয়ে যাবে? সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এবং শেষোক্ত যে বিষয়টা, সেটা হচ্ছে সুপ্রিমি চাপ। আপনারা বলবেন যে সুপ্রিমি আবার কী চাপ রয়েছে? সেখানে চন্দ্রচূড় যা করছে সেই জায়গাতে তো সেফগার্ড খেলবে। দেখুন, একটা কথা আমি বিশ্বাস করি, আপনি হিয়ারিং পিছিয়ে দিতে পারেন, কিন্তু হিয়ারিং যখন হবে, সেই হিয়ারিংয়ের ক্ষেত্রে তথ্য, নথি, প্রমাণ শেষ কথা বলে। যত বড় উকিলই হয়ে যাক, যত বড় আইনজীবী হয়ে যান না কেন, সেখানে যদি সমস্ত তথ্য প্রমাণ এগেনস্টে থাকে, বেশি কিছু করার থাকে না। এবং যেটা শোনা যাচ্ছে, সিবিআই যেভাবে তদন্ত করছে, তদন্তের সমস্ত তথ্য প্রমাণ তারা একটা করছে, এবং যে রিপোর্ট তারা সাবমিট করতে চলেছে, সেখানে একাধিক প্রভাবশালীর নাম আছে। একটা, যেখানে সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, একটা ইঙ্গিত দেওয়া আছে যে 4জনকে আমরা ধরেছি, আরও 4টে বড় মাথার খোঁজ চলছে। অর্থাৎ বড় কিছু রয়েছে, সেখানে তো প্রশ্ন থাকছেই। কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা এখন দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের এত বারবারন্ত, এত অভিযোগ, তা সত্ত্বেও সন্দীপ ঘোষকে টাচ করতে পারেনি রাজ্য প্রশাসন। বরং সন্দীপ ঘোষ যখন রাগ দেখিয়ে চলে যেতে চেয়েছে, তখন তাকে প্রাইজ পোস্টিং দিয়ে থামানোর চেষ্টা করা হয়েছে, যেটা রীতিমতো খটকা জাগাচ্ছে। তাহলে কি এই প্রশাসনের একটা বৃহৎ অংশ এই বৃহত্তর দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে? এবং সন্দীপ ঘোষ এক্সপোজ হলে সেই পুরো জিনিসটা এক্সপোজ হয়ে যাবে, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে যাই খেলা হোক শেষ অবধি ঢাকা যাবে না। এবং সিবিআই তদন্ত ঢুকতেই সেখানে কি সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে? আর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দলের অভ্যন্তরেই এবার চর্চা শুরু হয়ে গেছে। এক প্রবল একটা জনরোষ তৈরি হয়েছে, জন আন্দোলন, গণ আন্দোলন হচ্ছে। এবং এই প্রথম দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতার পদত্যাগ দাবি উঠছে। নবান্ন অভিযান একবার হয়ে গেছে, আবারও একযোগে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কোন ফরম্যাটে হবে, কিভাবে হবে, বোঝা যাচ্ছে না। একটা সো কল্ড গজিয়ে ওটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একটা ডাক দিয়েছিল, তাতে এত স্বতঃস্ফূর্ত মানুষের সাড়া। এবার যদি এটা বৃহত্তর প্ল্যাটফর্মে হয়, বিরোধী জায়গাটা এক জায়গায় চলে আসে, ঝান্ডা ছাড়া সত্যি একটা এরকম আন্দোলন হয়, তাহলে কি হবে? পুলিশের উপর মানুষের আস্থা কমছে, এবং পুলিশ যে মিথ্যাচার করছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে বিভিন্ন ঘটনায়, সেই জিনিস সামনে আসছে, এবং মানুষের মনে বদ্ধমূল ধারণা হচ্ছে পুলিশ আর মানুষের বন্ধু নয়। পুলিশের উপর আস্থা কমছে, পুলিশ দিয়ে কি কন্ট্রোল করা যাবে? পুলিশের উপর আর মানুষ কিন্তু ভয় করছে না। বলেছিলেন ফোঁস করতে, যারা ফোঁস করছে তাদের হোঁশ উড়িয়ে দিচ্ছে সাধারণ জনতা। এতদিন
মিছিল জনতা খুঁজতো, এখন জনতা মিছিল খুঁজতে শুরু করে দিয়েছে। মানুষ খুঁজছে যে কোথায় মিছিল হচ্ছে, আজকে যাব, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করব। এবং এই ডাক্তারি ছাত্ররা যে ডাক দিচ্ছেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এই যে মেডিকেল পরিষেবাটা কার্যত স্তব্ধ হওয়ার মতো জায়গায় চলে গেছে, যেখানে সাধারণ মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে, সেটাকে ব্ল্যাকমেলের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছিল বারবার করে, এবং এখনও হচ্ছে, যে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে, ডাক্তাররা কষায়। এতে সাধারণ মানুষের রাগ আরও বেশি বেড়ে গেছে। তারা কিন্তু খুব বেশি করেই এই ডাক্তারদের পাশে আছেন, কেননা যে কারণে এই ডাক্তারগুলো এই আন্দোলন করছেন তার সঙ্গে তারা সহমর্মী, এবং এর জন্য সরকারকেই দায়ী ঠেকছে। এই যে একটা সামগ্রিক পরিস্থিতি হয়ে গেছে, সেখানে এবার কি সরকারের মুখ বদল করা ছাড়া আর কোনো উপায় নেই? যদি সেইখানেও গোঁয়ার্তুমি করা হয়, সেখানেও জোর করে টিকে থাকা হয়, তাহলে সরকারটা সত্যিই 2026 অবধি টিকিয়ে নেওয়া যাবে তো? তার পাশাপাশি সুপ্রিম কোর্টে কিন্তু জাজ বদল হচ্ছে, এবং সেখানে একাধিক মামলা পেন্ডিং আছে, যেগুলোকে ডেট ডিফার করে কোনো রকমে এখনও সরকারটা টিকে আছে। যে কোনো একটা মামলায় যদি রায় হয়, এই সরকারের কিন্তু হাঁড়ির হাল হয়ে যাবে। সেটা 26,000 চাকরি বাতিল বলুন, ওবিসি সার্টিফিকেট বলুন, ডিএ মামলা বলুন, একের পর এক মামলা আছে, এবং তার উপরে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এই আরজিকর কাণ্ড হচ্ছে, যেটা নিয়ে সব থেকে বেশি চাপ তৈরি হয়েছে। আর তাই সামগ্রিকভাবে এই সমস্ত ছবি দেখে আগামী দিনে কি বড়সড় ঝড় অশনি সংকেত একটা দেখছেন। আর সেই জন্যই, তার ব্যবস্থা করে রাখার জন্যই এই মন্ত্রিসভার বৈঠক, এত কিছু ঢোকগেলা, এত কিছু সিদ্ধান্ত। দলের মধ্যে কিন্তু তুমুল চর্চা হচ্ছে, এবং যে চর্চাটা আরও বেশি করে হচ্ছে, যে দলের প্রধান সেনাপতি তিনিই যদি হাল ছেড়ে দেন, হতাশ হয়ে যান, ব্যাকফুটে তাকে চলে যেতে হয়, তাহলে সত্যিই কি আর সাম্রাজ্য টিকিয়ে রাখা যাবে? অর্থাৎ দল কিন্তু অস্বস্তিতে রয়েছে, এবং সেই অস্বস্তির মূল কারণ যদি কেউ হয়ে থাকেন, সেটা তাদের দলনেত্রী, যিনি এতদিন সমস্ত কিছু ঝড়ঝাপটা সামলে তার মমতা ম্যাজিক দেখিয়ে দলকে এই জায়গায় নিয়ে এসছেন। সেটা কি অস্তমিত দলও বুঝতে পারছে, তিনি নিজেও বুঝতে পারছেন, আর তাই কি এত আতঙ্কের পরিবেশ? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।